আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত বড় মাপের জ্ঞান পাপী হইলে ৭১কে ২৪-এর নিচে নামানোর ধৃষ্টতা দেখাতে পারেন ডক্টর আসিফ নজরুল। ইনি যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিএইচডিধারী লোক, এবং আমরা ৫ই আগস্টেও ওনার চরিত্র দেখেছি যে কীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রশংসায় ভাসিয়ে ফেলেন। সেই ব্যক্তিই যখন ৭১কে ২৪-এর নিচে নিয়ে যাওয়ার জন্য ছলচাতুরি করে তার জ্ঞানের ফাঁকা কলসি সামনে নিয়ে আসেন, তখন আর শান্ত থাকা যায় না। যদিও উনি ২৬ লক্ষের সেই গুজব ছড়ানো ব্যক্তি, ওনাকে নিয়ে আমি কথা বলাটা সময় নষ্ট মনে করি। তারপরেও যদি না বলি তাহলে একপাক্ষিক হয়ে যাবে নতুন প্রজন্ম, ওনার কথাটাকেই বেদবাক্য হিসাবে গ্রহণ করতে শুরু করবেন। এই জন্যই অনিচ্ছা সত্ত্বেও বলতে হয়। আওয়ামী লীগকে টার্গেট করে বারবার ৭১কে খাটো করা হচ্ছে। ডক্টর আসিফ নজরুল বলছেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে হয়েছে? অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি অতঃপর ইত্যাদি ইত্যাদি। পাকিস্তানের বর্বরতাকে ছোট করে দেখার চেষ্টা। ১৯৭১ ও ২০২৪ সালের ঘটনার পার্সপেক্টিভ আলাদা। উনি বলছেন ১৯৭১ সালে পুড়িয়ে ফেলে মেরে ফেলেছে এরকম ফুটেজ আমি দেখি নাই। দেখবেন কী করে? সেই সময় কি এই ধরনের মিডিয়া ছিল, না গণমাধ্যম ছিল, না এই ধরনের আধুনিক সুযোগ সুবিধা ছিল? এইটুকু বোধ যখন নেই, তখন আর কিছু বলার থাকে না আমাদের। আমরাই তো শুনেছি যে আমাদের অঞ্চলে যে নদীটা ছিল, আমার বাপ দাদারা গল্প করেছে, চাচারা গল্প করেছে, নদী ছিল, সেই নদীতে মানুষ মাছ খাইতো না। কেন খাইতো না? গুলি করে হত্যা করে লাশগুলো নদীতে ফেলে দিত। পুরো নদীতে আপনার ওই লাশ ভেসে বেড়াইতো, এবং ওই মাছে ওই মৃতদেহ, মানুষের মৃতদেহ খাইত। এরকম আমি সরাসরি দেখা ব্যক্তিদের কাছ থেকে আমি এই গল্প শুনেছি। আর আপনি ডক্টর আসিফ নজরুল ১৯৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, সেটাকে ছোট করে দেখে আপনি ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামকে আপনি ৩৬ দিনের একটা ঘটনার সাথে গুলিয়ে ফেলেন। আপনি ডক্টরেট ডিগ্রি করেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। আপনি আপনার মতো শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপমান হবেই। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে, সেই অবস্থায় তাকে গুলি করেছে, এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই, নাউজুবিল্লাহ মিন জালেক, বা ফুটেজে দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করিনি, পাকিস্তানিরা করিনি, হানাদার বাহিনী করিনি। আবারও ৭১-এর উপরে ২৪-এর স্থান দেওয়ার চেষ্টা। ২৪-এ অবশ্যই বর্বরতা হয়েছে, কিন্তু কারা কতটুকু করেছে সেটুকু বলা হয় না কেন? ৫ই আগস্টের পরে যে বর্বরতা ঘটেছে তা কেন বলা হয় না? কেন জাতিসংঘের মানবাধিকারের ১৪০০ জনের হত্যাকাণ্ডকে ৫ই আগস্টের হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া হয়? তাহলে আপনি তো ক্ষমতায় আছেন মিস্টার আসিফ নজরুল সাহেব, আপনি তো ক্ষমতায় আছেন, আপনারাই তো ক্ষমতায় আছেন। তাহলে আপনারা এত পারেন, তাহলে আপনারা সোর্স ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে ৮৩৪ জনের লিস্ট তৈরি করেছেন কেন? তার মধ্যে আবার কেউ কেউ ফিরে আসতেছে, কেউ কেউ মরা লাশ আবার ফিরে আসতেছে, সেটাও আমরা দেখেছি। তা আপনারা কেন একটা লিস্ট তৈরি করতে পারেননি? জাতিসংঘ মানবাধিকার কমিশনের লোকজন বিদেশ থেকে এসে খুঁজে বের করলো ১৪০০ জনের, ১৫ই আগস্ট পর্যন্ত মেবি ১৪০০ জনের তথ্য দিয়ে দিল। আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের সোর্স ব্যবহার করে, শক্তি ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে ৮৩৪ জনের গ্যাজেট দিলেন কেন? তার ৮৩৪ ১৪০০ জনের ভেতর থেকে ৮৩৪ জন যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের যে বাকি জন, এরা কোথা থেকে কোথায় মারা গিয়েছে বলেন আপনি?
এরা মানে কোথায় মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে একটু বলবেন কি প্লিজ? এই যে 566 জন আপনার অতিরিক্ত মারা গিয়েছে, এদেরকে হত্যা করছে কারা বলেন? এদেরকে হত্যা করছে কারা? তখন তো বাংলাদেশের আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে। তিনি জ্ঞান পাপী না, জ্ঞানের সীমাবদ্ধতা আছে এটা তো আমি বুঝতে পারছি না। মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে কয়েকটি বই পড়লেই তো হয়। ডক্টর নীলিমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা বলছি, এই বইটি পড়লেই বুঝতে পারবেন যে কয়েকজন নারী ধর্ষিতার যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে বইটিতে, সে মানে কয়টা কেস স্টাডি এই ডক্টর নীলিমা ইব্রাহিম করেছেন। তিনি লেখেন, ধর্ষিতা নারীদের ইন্টারভিউ করতে গিয়ে আমি নিজেই মানে মানে মানসিকভাবে ডিসঅর্ডার হয়ে যায়, মানসিকভাবে ভেঙে পড়ি। মানে আমি পরে আর একটা ভলিউম বা আর একটা পার্ট বের করার মানে ইচ্ছা ছিল, কিন্তু এটার পরে আমার পক্ষে আর সম্ভব হয়নি। আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমি দ্বিতীয় খণ্ডে হাত দেওয়ার সাহস পাইনি। মানে এই যে ঘটনা তিনি বলেছেন, বর্বরতা, সেই ধর্ষণের বর্বরতার কথা বলতেছে। অ্যারেস্ট আওয়ার উইমেন অ্যান্ড রেপ, সুজনা গাউন মিলার, একজন বিদেশি লেখক। এই বইটি গত শতাব্দীর সেরা 10টি বইয়ের মধ্যে অন্যতম একটি বই। নিউ ইয়র্ক স্টেট লাইব্রেরি এইটার স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের যে 4 লক্ষ নারী মুক্তিযুদ্ধের সময় ধর্ষিত হয়েছেন, সেখানে বর্ণনায় বলা হয়েছে এক নারী এক রাতে 81 বার, এক নারী এক রাতে 81 বার আপনার ধর্ষণের শিকার হয়েছেন। আপনি তাহলে কেমনে বলেন যে 81 বার? কেমনে আসিফ নজরুল 71-এর নৃশংসতার সাথে 24-এর নৃশংসতা মিলায়? রশিদ হায়দারের স্মৃতি, মানে মুক্তিযুদ্ধের স্মৃতি 1971 বেশ কয়েক খণ্ডের বই, এগুলো তো আপনি পড়েন না। আপনি 71-এর বর্বরতা সম্পর্কে কতটুকু জানেন? উইলিয়াম স্পটসনের মানে লেখা, মানে সেন্সেশন অফ ও জেনোসাইড, এই বইয়ে মানে গণহত্যার যে চিত্র উঠে এসেছে সেটা আপনি পড়েছেন। কিসের সাথে কিসের তুলনা দেন? ডক্টর আসিফ নজরুল অবশ্যই সিরাজগঞ্জ থানার 18 জন পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যা করার ঘটনা সামনে আনবেন, যে পুড়িয়ে মারার কথা যেহেতু বলেছেন। তো কারা এই হত্যাকাণ্ড করেছিল? তাদেরকে ইন্ডেমনিটি কেন দেওয়া হলো? এখনও তো ওপেন শিবির আর বিএনপি ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা করছে এই হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে। এই এই এর বাইরে তো অসংখ্য হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। কারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছে, কারা AK-47-এর গল্প শোনায়, নিজ দেশের লোককে দিনের আলোতে পাথর দিয়ে মানে হত্যার ঘটনা অবশ্যই শেখ হাসিনার আমলে ঘটেনি। মুরাদনগরে মানে মা মেয়ে তার ছেলেকে কুপিয়ে নৃশংসভাবে বর্বরতার সাথে সিসি ফুটেজের সামনে মানে দিনের আলোতে লোকজনের উপস্থিতিতে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনা তো শেখ হাসিনার সময় ঘটেনি। তো 5ই আগস্টের পরে যখন মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো একে একে ধ্বংস করা হয়, মুছে ফেলা হয়, তখন নির্লজ্জের মতো দেখেন আবার বয়ান দেন 71-এর। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক বিজ্ঞানীদের একের পর এক প্রতিষ্ঠান থেকে নাম মুছে ফেলা হয়, তখন আপনাদের মুখে মুক্তিযোদ্ধা নিয়ে একটা আওয়াজও শোনা যায় না। হিন্দু হওয়ার কারণে যখন আচার্য প্রফুল্ল, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম বিভিন্ন স্থাপনা থেকে বাদ দেওয়া হয়, তখন মুখে কুলুপ পেতে থাকেন। যখন মুক্তিযুদ্ধের সূতিকার 32 নম্বরকে কয়েকদিনে মিডিয়ার সামনে একের পর এক মানে কাহিনী করে ভাঙা হয়, নৃত্য করা হয়, ভুড়িভোজ করা হয়, জিয়াফত করা হয়, তখন আসিফ নজরুল কেন নীরব থাকেন? একজন বীর উত্তম রয়েছেন উপদেষ্টা পরিষদে, একজন তরুণ শিল্পী মুক্তিযুদ্ধের সময় 11-12 বছরের তরুণ শিল্পী মুর্শিদা উপদেষ্টা পরিষদে আছেন। তাদের অবস্থা দেখে আমরা হতভম্ব হয়ে যাই, অবাক হয়ে যাই। একটা পদবীর জন্য এরা সব কিছু মুখ বুঝে সহ্য করে নিতে রাজি আছেন। যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত যুদ্ধ অপরাধীদের মূল আইনজীবীকে তাকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করেন আপনি আবার শোনান মুক্তিযুদ্ধের ইতিহাস। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে টার্গেট করতে গিয়ে আপনি মুক্তিযোদ্ধাকে খাটো করেন। শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে আপনি কী বলবেন না বলবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি মুক্তিযোদ্ধাকে খাটো করবেন সেটা তো আমরা
মেনে নেব না। বঙ্গবন্ধুকে যেভাবে ফ্যাসিবাদের জনক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, মানে বাঙালি জাতির জনকের জায়গায় ফ্যাসিবাদের জনক হিসাবে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, তার মূল উদ্দেশ্য সব কিছু ধুয়ে মেছে ফেলা, ৭১ ইতিহাসকে মিলান করা, বিলীন করে দেওয়া। ২০২৪ সালের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার কথা ডক্টর আসিফ নজরুল সাহেব আপনি বলেন। যখন তখন যাত্রার নামে হত্যা মামলা হয়, ৮১ বছরের বৃদ্ধ, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়, মানে সাবেক বিচারপতি তার বিরুদ্ধে হত্যা মামলা হয়, মানে পাইকারি দরে হত্যা মামলা দেওয়া হয়, একজনকে ঢাকায় হত্যা হয়, তার মানে গ্রামে ৫০০ জনের নামে মামলা হয়, মানে বিচারের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এগুলো সুষ্ঠু বিচারের নমুনা? ৭১-এর গায়ে হাত দেবেন, কেউ কথা না বললে আমরা কথা বলবো। আমরা শেখ হাসিনাকে নিয়ে কিছু বলি না, আমরা সেই আমলের কোনো কথাকে বলতে চাই না। আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে খাটো করে মুক্তিযুদ্ধের উপরে কোনো কিছু কি স্থান দিবেন? মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে আমরা যারা কথা বলি তারা কথা বলেই যাব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।